আসসালামু আলাইকুম। ওয়েবসাইট ডিজাইন HTML পর্বের ৩য় ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত পর্বে শিখেছি H1 কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অর্থাৎ H1 ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়, H2, 3 এভাবে 6 পর্যন্ত এবং প্যারাগ্রাফ লেখার জন্য P ট্যাগ কিভাবে নিয়ে আসতে হয়। দেন ইটালিক নিয়ে আসার জন্য I ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়। এর পরিবর্তে যেহেতু বর্তমানে আপডেট হয়েছে, আপডেট ভার্সনের জন্য EM ব্যবহার করতে হয়, সেটা এটা দেখানো হয়েছে। এবং বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করতে হয়, এবং স্প্যান এবং ছোট কোনো লেখাকে নিয়ে আসার জন্য স্প্যান ব্যবহার করতে হয়, এবং অ্যাঙ্কার ট্যাগ কোনো লিঙ্ক করার জন্য অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করতে হয়। আজকে আমি যেগুলো দেখাবো সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। ইমেজ কিভাবে নিয়ে আসতে হয় এভাবে দেখাবো। সো ইমেজ নিয়ে আসার জন্য ইমেজ হলো একটি সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ এর স্টার্ট ট্যাগ ট্যাগও নেই এবং মানে ইন ট্যাগও নেই, অর্থাৎ শুধুমাত্র এটা একটা সিঙ্গেল ট্যাগ। এটা কি করতে হয়? লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর মাঝে আইএমজি, ইমেজের সংক্ষিপ্ত রূপ বলতে পারেন যে আইএমজি। অর্থাৎ আইএমজি যখন ইউজ করব, এরপর এর মাঝখানে অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে এস আর সি ব্যবহার করব। দেন ইকুয়াল ডাবল কোটেশন ইউজ করব। করার পর আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে একটা সোর্স, এই যে সোর্স ব্যবহার করলাম, এই সোর্স অর্থাৎ এসআরসি দ্বারা সোর্স বোঝানো হয়েছে। ইমেজটা কোথায় আছে সেটাকে বুঝিয়ে দিতে হবে যে আমার ইমেজটা এই জায়গার মধ্যে আছে। সো আমি একটা ইমেজ, আমি যে ফোল্ডারটি তৈরি করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, সেই ফোল্ডারের মধ্যে আমি একটা ইমেজ নিয়ে আসতেছি। ধরুন এই ইমেজটি আমি নিয়ে যাব, রিনেম করে শর্ট নেম করে দিচ্ছি। ধরুন এটা দিলাম যে মুভি, দিলাম নাম। এটা কপি করে নিয়ে আসতেছি। যেহেতু আপনারা দেখেছেন যে আমি নিউ ফোল্ডারে কাজ করেছিলাম, নিউ ফোল্ডারে একটা ইমেজ নামক ফোল্ডার নিলাম। মানে একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইমেজ হবে একটা ইমেজ নামক ফোল্ডার নিলে আহ, এখানে সকল প্রকার ইমেজ রাখতে পারবো। এজন্য আমি একটা আইএমজি নামে একটা ফোল্ডার নিলাম, এর মধ্যে আমি পিকচারটা রেখে দেবো। এখন দেখুন, এখানে দেখুন এই যে ইমেজ ফোল্ডারটা কোথায় আছে? ইমেজ ফোল্ডারটা ইনডেক্স এর সাথে আছে। ইমেজ ফোল্ডারটা কার সাথে আছে খেয়াল রাখতে হবে যে ইমেজ ফোল্ডারটা, আমি যে ইনডেক্স যে ফাইলটার মধ্যে কোডিং করতেছি সেই ফাইলটা সাথে যে ফাইলগুলো রয়েছে সেখানে কোথায় আছে? ইনডেক্স যে ফাইলটা, এই ইনডেক্স ফাইলটা কোনো ফোল্ডারের মধ্যে নেই, এটা বাইরে আছে। তাহলে বাইরের পরের স্টেপ কি? আমাকে কোনো বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে যে না, আমার ডাইরেক্টলি ওই ইমেজ ফোল্ডারের মধ্যে ঢুকতে পারবো। কিভাবে? ইমেজ ফোল্ডারটার নাম দিতে হবে প্রথমে আইএমজি। দেখুন, আইএমজি স্ল্যাশ পিকচারটার নাম কি দিছিলাম? মুভি। তাহলে MOVIE মুভি। দেন এই পিকচারটার টাইপ কি ছিল? জেপিজি টাইপ ফরম্যাটের। আমি এটা লাইভ ওপেন করেছিলাম, করেছি, এখানে পিকচারটা দেখতে পাচ্ছেন। পিকচারটা চলে আসছে। তাহলে আমার এখানে কি ছিল দেখুন, এই যে ইমেজ নামক ফোল্ডারে, এই পিকচারটা ছিল, তাই না? ইমেজ নামক ফোল্ডারে সম্পূর্ণ পিকচারটা, যে পিকচারটা দেখতে পাচ্ছেন সেই পিকচারটা শো হয়েছে কোথায়? আমি এখানে ক্লিক দিলাম, দেন এখানে চলে আসলো, ফুল ইমেজটা চলে আসলো। কারণ বলতে পারেন যে অর্ধেক ইমেজ তো দেখা যাচ্ছে। তো আমি কমেন্ট জুম আউট করে ছোট ডিভাইসে নিয়ে আসলাম। দেখুন ফুল পিকচারটাই দেখানো যাচ্ছে এখানে। এটা জুম করলে এত, যখন এটা আমাদের স্ক্রিন সাইজের থেকে বড় হওয়ার কারণে সমস্যা দেখাচ্ছে। দেখুন এখন ফুল পিকচারটাই চলে এসছে। And এই ইমেজটা যদি কোনো কারণে লোড না নিয়ে থাকে, দেখা যাচ্ছে অনেক সময় আমার কোনো ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে দেখা যাচ্ছে যে ইমেজ আসতেছে না, কিন্তু ইমেজের পরিবর্তে কিছু লেখা আসতেছে। এই লেখাকে নিয়ে আসার জন্য অল্টারনেটিভ অর্থাৎ ALT, অল্টারনেটিভ ইকুয়াল ডাবল কোটেশন, এর মধ্যে আমি যাই দেবো সেটাই চলে আসবে। অর্থাৎ ধরুন এটা কি সম্পর্কে পিকচারটা আছে? মুভি সম্পর্কে। তাহলে আমি দিলাম মুভি পিকচার বা যে কোনো একটা দিলাম, যে মুভি পিকচার। কোনো কারণে এই ইমেজটা লোড দিতে পারবে না। ধরুন আমি একটা ভুল ইনফরমেশন দিই, তাহলে তো লোড দিতে পারবে না, তাই না? কারণ এই নামে তো কোনো ইমেজ নেই আমার। দিলাম। এখন দেখুন, ম্যাজিক, এইখানে দেখুন
জুম করে দেখাচ্ছি। এইখানে দেখুন মুভি পিকচার কোথা থেকে আসলো? ইমেজের পরিবর্তন, ইমেজের অল্টারনেটিভ হিসেবে মুভি পিকচার যে লিখেছি এই লেখাটা টেক্সটটা এই টেক্সটটা এখানে শো করলো। এখন আবার যদি আমি এটাকে ঠিক নাম দিই, ইমেজের যে নামটা ছিল সেই নামটা ইউজ করি, তাহলে আমার পিকচারটা চলে আসতেছে। তাহলে অল্টারনেটিভ কেন ব্যবহার করা হলো? যে যদি কোনো কারণে একটা ওয়েবসাইটের মধ্যে কোনো ইউজার যখন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে তখন কোনো কারণে যদি পিকচারটা লোড নিতে না পারে, তাহলে অল্টারনেটিভ হিসেবে যেখানে যে লেখাটা আছে সেই লেখাটা শো হবে। এটা যেহেতু ডেভেলপারদের কাজ, এটা না দিলেও হবে, তারপর দিয়ে রাখাই ভালো। আর আমি এখানে W3 ওয়েবসাইটটি ওপেন করেছি, HTML পর্ব যেহেতু শিখেছি এই জন্য। এখানে দেখুন কি কি শেখানো হয়েছে, বেসিক দেখাচ্ছি। এই সন তো শিখেছি, এই প্যারাগ্রাফও শিখেছি, অর্থাৎ পি ট্যাগ। তারপর বি আর ট্যাগ দেখানো হয়নি। এখন বি আর ট্যাগটা কি, এর কাজটা কি? বি আর ট্যাগটার কাজ হলো, জুম আউট করে দিচ্ছি। এই যে লেখাগুলো আছে, আমি কোনো কারণে এই যে লেখাটা আছে এটা তো দেখা যাচ্ছে যে একটার ভিতরে একটা ঢুকে গেছে, তাই না? এই যে ইটালিক, এই পর্যায়ে দেখুন এই জায়গাটায় আবার শুরু হয়েছে ইটালিক, তাই না? এই জায়গাটা ডেইলি লেখা শুরু হয়েছে। আমি যদি চাই কোনো কারণে আমার এইখানে একটা ব্রেক পয়েন্টের দরকার, তো আমি বি আর ট্যাগটা ইউজ করতে পারবো। তাহলে বি আর ট্যাগটা আমি ইউজ করি যদি, তাহলে কি হবে? বি আর ট্যাগটা একটা সিঙ্গেল ট্যাগ, এটা একটা স্পেস তৈরি করে দেয়, মূলত লাইন ভেঙে দেয়। এর কাজ হলো লাইন ভেঙে যাও। লাইন কি করা? ভেঙে দাও। অর্থাৎ আমি যদি এখানে দেখুন বি আর ট্যাগটা ইউজ করি, অর্থাৎ ব্রেক, লাইন ব্রেক যেটাকে বলি, বি আর ট্যাগ ইউজ করি, তাহলে কি হবে? কোনো কারণে এই যে দেখেন আমি জাস্ট দেখাচ্ছি, আহ, এইখানে আমার লাইন ব্রেকের দরকার হলো। এই যে দেখুন প্যারাগ্রাফটা ২ খণ্ড হলো, অর্থাৎ এখানে ভেঙে গিয়ে নেক্সট স্টেপে একটা লাইন তৈরি হইলো। কোথায় তৈরি হইছে? দেখুন একটা ভালো করে লক্ষ্য করুন। এই যে মিনুস, মিনুস লেখাটা আছে না? হ্যাঁ, মিনুস লেখা যে আছে, মিনুস লেখার পরপরে যেহেতু আমি ব্রেকটাকে ইউজ করেছি এজন্য এখানে ভেঙে গিয়ে নেক্সট স্টেপে একটা নতুন লাইন তৈরি হইছে। এই হলো বি আর ট্যাগ। খেয়াল রাখবেন ব্রেক, অর্থাৎ আমরা যেমন গাড়ি ঘোড়া যেগুলা বলি তাদের তো ব্রেক আছে, অর্থাৎ থেমে যাওয়া, মানে তুমি এখানেই থেমে যাও। এই জন্য এটা থেমে গেল। এখন আসলাম এট্রিবিউট। এট্রিবিউট তো বুঝতেই পারছেন, এ ট্যাগ ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগ বলা হয় একে। হেডিং ট্যাগ, হেডিং তো সবগুলো দেখানো হয়েছে, H1 H2 H3 এভাবে 6 পর্যন্ত দেখানো হয়েছে। প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ পি ট্যাগ এটা দেখানো হয়েছে। এখন দেখুন স্ট্রং ট্যাগ, স্ট্রং ট্যাগ অর্থাৎ বোল্ড, আমি যে বি দিয়ে যে বোল্ড করলাম, এই বোল্ডের পরিবর্তে আমরা চাইলে স্ট্রং ট্যাগ ব্যবহার করতে পারবো। দেখুন স্ট্রং ট্যাগটা ব্যবহার করতে পারবো। স্ট্রং ট্যাগটা কি? ডাবল ট্যাগ। স্ট্রং ট্যাগ একটা ডাবল ট্যাগ, আমি ইমেজের পরে দিতেছি, STRONG, সরি, STRNG, স্ট্রং ট্যাগ। এর মাঝখানে আমি যাই লিখবো সেটা বোল্ড আকারে চলে আসবে। ধরুন আমি 10টা ওয়ার্ড নেব, সরি, LORE 10। আচ্ছা, ইমেজটার কারণে দেখা যাচ্ছে না, ইমেজটা আমি কমেন্ট আউট করে রাখতেছি। দেখুন এই যে বোল্ড আকারে চলে আসতেছে। সো আমরা এগুলো উম, ভবিষ্যতে আমরা সিএসএস দিয়ে করবো এগুলো, এই যে আমাদের বোল্ড করার ক্ষেত্রে, এই বোল্ড লেখাগুলো নিয়ে আসার ক্ষেত্রে আমাদের সিএসএস ব্যবহার করব, কারণ এগুলো ব্যবহার না করাই উত্তম। তারপরে মাঝে মাঝে প্রয়োজন হয় ব্যবহার করার, এই জন্য শিখে রাখা ভালো। আর একটা আছে কোশ্চিন মার্ক। কোশ্চিন মার্ক বলতে এখানে আমাদের ব্লক কোড, অর্থাৎ একটা ব্লক কোড দিয়ে এটাকে লিঙ্ক আপ করে রাখা। আমি যেখানে ট্রাই ইয়োর সেলফ করি, তাহলে দেখুন
এখানে বোল্ড অর্থাৎ এই জায়গাটা যে স্পেস ধরে রাখলো, এই স্পেস ছেড়ে দিল, অর্থাৎ এই জায়গায় একটু স্পেস ছেড়ে দিয়ে এইখান থেকে শুরু হলো লেখাগুলো। এটা হলো ব্লক কোডের কাজ। অর্থাৎ আমরা কোনো কারণে দেখা যাচ্ছে একটা লেখা একটু পিছু করে লেখানো থাকে, যেমন আমি বি এল ও এস কে কিউ ইউ ও টি ই ও টি ই ব্লক কোড একটা ডাবল ট্যাগ, এটাও ডাবল ট্যাগ। শুধুমাত্র খেয়াল রাখবেন ইমেজ হলো সিঙ্গেল ট্যাগ। ইমেজটা কি সিঙ্গেল ট্যাগ, ব্রেক বিআর এটা সিঙ্গেল ট্যাগ। তার বাকি যেগুলো দেখতেছেন আপনারা এগুলো সবগুলো হলো ডাবল ট্যাগ, অর্থাৎ স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই আছে। এখানে আমি যাই লিখি না কেন এল ও আর ই এম, ধরুন আমি 50টা ওয়াট নিলাম লরাল ইপসাম থেকে, এই দেখুন এইখানে কিছু স্পেস দেওয়ানো হয়েছে, এই যে এই জায়গাটার মধ্যে কিছু স্পেস চলে এসছে, এই যে স্পেস। অর্থাৎ এই যে কোনো বিষয় একটা ইম্পর্টেন্ট যখন বোঝানো হয়, ইম্পর্টেন্ট একটা বিষয়কে উল্লেখ করার ক্ষেত্রে এই যে ব্লক কোড ইউজ করা হয়। ব্লক কোড অনেক সময় অনেক ওয়েবসাইটে পাওয়া যায়, এই জন্য ব্লক কোড এইভাবে লিখতে হয়। এখন গেলাম পরবর্তী স্টেপে যাই। এগুলো তো সিএসএস। আচ্ছা আমি আগে ব্লক লেভেলের এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট দেখানোর কথা ছিল আমার এই পর্বে, এগুলো নিয়ে আলোচনা করি। পরবর্তী স্টেপগুলো টেবিল, টিআরটিডি, ইউএল, এলআই এগুলো দেখাবো, অর্থাৎ একটা মেনু বার কিভাবে তৈরি করতে হয় এগুলো পরবর্তী স্টেপে দেখাবো। তো আপাতত এগুলো দেখাই, বুঝিয়ে দিই একটু ভালো করে। এখানে একটা লক্ষ্য করুন যে আমি একটা পি ট্যাগ ব্যবহার করছি, দেখাচ্ছি এখানে এই যে পি ট্যাগ, পি ট্যাগ ব্যবহার করছি। প্রশ্ন হলো এই পি ট্যাগ যখন ব্যবহার করলাম তখন এই জায়গা তো একটা ফাঁকা স্পেস ছিল তাই না, এই জায়গাটা ফাঁকা স্পেস ছিল, এই লেখাটা এখান থেকে শুরু হলো না কেন? কারণ এই পি ট্যাগ হলো ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ এ রাজা, অর্থাৎ এ যখন পি ট্যাগ যখন ব্যবহার করা হয় তখন এর শর্ত হলো যে আমি স্ক্রিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নেব, অর্থাৎ আমার যতটুকু এরিয়া আছে সম্পূর্ণ এরিয়াটাই ব্লক করে নেব যতক্ষণ না আমার চাহিদা মতো খাবার মিটে যাচ্ছে। অর্থাৎ কিছু কিছু এলাকার লোক থাকে না যে আমি আমার ইচ্ছে মতো খাবো, তারপর যা থাকবে তা বাকিকে দেবো। তেমনি প্যারাগ্রাফটা হলো এরকম যে এ শুরু করলো এখান থেকে এবং শেষ করলো শেষ প্রান্তে, দেন করার পর দেখতেছে আবার চলতেছে, সে আবার শুরু করলো, আবার এখানে আসলো। এখন যদি আরো যদি থাকতো, অর্থাৎ আরো যদি থাকতো ওর যে চাহিদা থাকতো, অর্থাৎ আমি যদি মানে লেখাগুলো নিয়ে আসার জন্য আরো কিছু জায়গা প্রয়োজন হইতো, ও সেটাও নিয়ে নিত। ধরুন এই যে লালামের আরো 40টি ওয়ার্ড নিয়ে আসতেছি, এই দেখুন এ কি করলো, আবার এখান থেকে শেষ ছিল না প্রথমে, তাহলে এ আবার করলো কি, আবার দেখতেছে আরো জায়গা প্রয়োজন, সে আবার শুরু করার পরে আবার শেষের দিকে শেষ প্রান্তে চলে গেল, আবার সে শুরুর দিকে চলে এসলো, কারণ আরো দেখতেছে তার আরো কিছু লেখা আছে, সে আবার শুরু করলো, এখানে এসে শেষ হলো। অর্থাৎ এটাকেই বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ সে তার জায়গা অর্থাৎ উইট যেটা অর্থাৎ স্ক্রিনের ডান টু বাম বা বাম টু ডাইন, যেটা বাম টু ডাইন সে জায়গা দখল করে নেবে। দেন ওর যখন জায়গা শেষ হবে মানে জায়গার প্রয়োজন শেষ হবে, তখন সে বলবে যে হ্যাঁ পরবর্তী স্টেপে কি আছে সেটা এখন সে নিচে তোমরা আসতে পারো, আমার নিচে পরে আসতে পারো। এটাকে বলে ব্লক লেভেল এলিমেন্ট। এখন দেখুন এই যে ইম্পার্ট সাইজটা আসলে ব্লক লেভেল এলিমেন্টের সাথে কোনো সম্পর্ক নেই। এটা ইনলাইন এলিমেন্ট, এটা এটা হলো ইনলাইন এলিমেন্ট। অর্থাৎ ইম্পার্ট সাইজ অর্থাৎ কি ব্যবহার করেছিলাম, ইম্পার্ট সাইজ ব্যবহার করেছিলাম ইটালিক লেখার জন্য, তাই না? এই যে ইটালিক যে বর্ণগুলো আছে, যে ইটালিক বর্ণগুলো আছে এখানে দেখুন, এখানে কিন্তু শেষ হয়েছে, হওয়ার পর আবার শেষ প্রান্ত থেকেই অর্থাৎ বাক্যের শেষ প্রান্ত, সেন্টেন্সের শেষ প্রান্ত থেকেই আবার নেক্সট যে আমি যে কোডিং গুলো লিখেছি, অর্থাৎ আমার বোল্ড করার জন্য যে লেখাগুলো লিখেছি সেগুলো চলে আসছে এখানে। যদি এটাকে পি প্যারাগ্রাফের মধ্যে, আচ্ছা আমি নেক্সটিংটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে, আপাতত ব্লক লেভেল নিয়ে একটু ভালো করে বিস্তারিত বুঝে নিন। যে এখানে দেখুন এই যে ইম্পার সাইজ একটা কি ইনলাইন এলিমেন্ট, অর্থাৎ সে লাইনের মধ্যেই শেষ হয়ে যায়, অর্থাৎ এইখানে শেষ হলো, এইখান থেকে আবার পরবর্তী স্টেপকে জায়গা দিয়ে দেয়, অর্থাৎ এটা হলো ইনলাইন এলিমেন্ট। তাহলে ইম্পার সাইজ বা ইটালিক যে ব্যবহার করি সেগুলো হলো ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্টের ধর্ম কি, যে সে
এখানে একটা লাইন শেষ হবে, সেইখান থেকে নেক্সট স্টেপে যে নেক্সট স্টেপে ওখান থেকে শুরু হবে, যেখান থেকে শেষ হবে ওখান থেকে আবার শুরু করবে। এখন এইখানে জুম করে দেখাচ্ছি, এইখানে যখন ইটালি করগুলো এখানে শেষ হলো, হওয়ার পর এখানে শেষ আবার এইখানেই শুরু। বুঝতে পারছেন কি? মানে অর্থাৎ এটা এখান থেকে শুরু হইলো, আবার এইখানে এসে শেষ হইলো, এইখানে এসে শেষ হলো, আবার এইখানে শেষ হওয়ার পর থেকে শুরু হলো। অর্থাৎ এটা হলো ইনলাইন এলিমেন্ট। এর যতটুকু জায়গায় প্রয়োজন অতটুকু জায়গা নেয়ার পর যেখানে শেষ হয়েছে সেখানে সে অবস্থান করতেছে। অর্থাৎ এই যে দেখেন, এই যে অংশটা আছে, লেফট টু রাইট জায়গা করে রয়েছে। আমার এখানে কি জায়গাটা ফাঁকা পড়ে আছে না? এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটার কারণে প্যারাগ্রাফকে বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট। আর এই যে এখানে শেষ হয়ে ওই লাইনের মধ্যে আবার নেক্সট লাইন শুরু হয়েছে, এজন্য একে বলা হয় ইনলাইন এলিমেন্ট। এখন আসি বোল্ড। বোল্ড ঠিক ওই যে বোল্ডও ঠিক ইনলাইন এলিমেন্টের মতো বৈশিষ্ট্য, কারণ এটা বোল্ড একটা একটা সুডো এলিমেন্ট, সুডো একটা কাজ একটা বোঝানো হয় মতো। এখানে এই বোল্ড লেখাগুলোকে বোল্ড করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বোল্ড খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয় একটা ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র দেখা যাচ্ছে যে হেডিং থাকে, প্যারাগ্রাফ থাকে, এর মাঝে মাঝে কিছু ডিজাইন দেখা যায় এরকম কিছু। দেন স্প্যান ও ইনলাইন এলিমেন্ট, অর্থাৎ প্যারাগ্রাফ ব্যতীত যেগুলো দেখতেছেন সবগুলোই হলো ইনলাইন এলিমেন্ট। আর হেডিং, আরেকটা কথা, হেডিং হেডিং যতগুলো আছে সবগুলো কিন্তু ভাই ব্লক লেভেল এলিমেন্ট। কারণ এইখানে দেখুন, রাইট ক্লিক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতে সুবিধা হবে এর জায়গা কিভাবে দখল করে আছে। দেখেন, এই দেখেন স্ক্রিনের লেফট পাশ থেকে রাইট পাশ পর্যন্ত সে জায়গাটা পুরোপুরি জায়গাটা দখল করে আছে। এ আমার তো লেখা এইটুক শুধুমাত্র। এইখানে এটা যদি ইনলাইন এলিমেন্ট হইতো তাহলে এই যে লার্নিং ওয়েব ডিজাইন যে দ্বিতীয় লাইনটা আছে সেন্টেন্সটা এখান থেকে শুরু হওয়ার কথা ছিল। এ শুরু না হয়েছে কি পরবর্তী লাইনে সে শুরু হয়েছে। অর্থাৎ এটা এটা হলো আমার ব্লক লেভেল এলিমেন্ট। অর্থাৎ H1 H2 H3 H4 H5 H6 যাই বলেন না কেন এগুলো হলো ব্লক লেভেল এলিমেন্ট। এখন প্রশ্ন হলো যে আমি একই লাইনের মধ্যে যদি আমি কোনো কারণে প্রয়োজন হচ্ছে যে আমার এইটুক বাক্য আমার কোনো কারণে বোল্ড করে লেখা না, আরেকটা জিনিস মার্ক দেখানো হয়নি এখনো। আচ্ছা, মার্ক, MAR, ME, আচ্ছা মার্ক মানটা ভুলে গেলাম। স্টাইল তো দেখানো হয়েছে তাই না? স্টাইল এটা পরবর্তী স্টেপে দেখাবো। ব্লক কোড এটা পরবর্তী দেখাবো, গেলাম ব্লক কোড দেখানো হয়েছে। তারপরে কমেন্টটা পরে দেখাবো, যেটা আমি কমেন্ট আউট করে রাখলাম। তারপর আমি কালার এগুলো তো প্রয়োজন নেই এখন। আচ্ছা, MAR কি বুঝতেছি না। এই যে পাইছি। MAR কে এখানে আসতেছে না কেন বুঝলাম না। আচ্ছা, 1 মিনিট ভাই। MAR কে এগুলো বার্তাম ব্যবহার করা হয়নি তো এই জন্য সমস্যা। MAR কে মার্ক স্ল্যাশ MAR কে লজিকটাকে ইউনিটে ব্যবহার করতে হবে। দেন এখানে যাই লিখবো তাই চলে আসবে। দেখুন আমি যদি লরাম ইপসাম থেকে LOREM লরাম ইপসাম থেকে 10টা ওয়ার্ড নিয়ে আসি, 10টা ওয়ার্ড একটা হলুদ বর্ণ দিয়ে কোনো কারণে পেন্সিল দিয়ে, যেমন আমরা একটা ইম্পর্টেন্ট লাইন, যেটা খুব একটা এতগুলো লাইনের মধ্যে একটা ইম্পর্টেন্ট লাইন হলো আমার এটা, এক্ষেত্রে আমরা কালার পেন্সিল দিয়ে কালার করে রেখে দিই। এই ক্ষেত্রে এই মার্ক ব্যবহার করা হয়। কথা বুঝছেন কি? এলো আহ এখন জিনিসটা আরেকটা দেখাচ্ছি বিস্তারিত ভাবে। কোনো কারণে আমার যদি প্রয়োজন হয় যে এই লেখাটুকুকে, এই যে লেখাটা আছে এই লেখাটুকুকে কোনো কারণে আমার মার্ক করার প্রয়োজন হয়। আমি তো বললাম যে ভাই অনেকগুলো
লেখার মধ্যে কোনো কারণে যদি একটা লাইনকে বা একটা কথাকে ইম্পর্টেন্ট মনে হয়, আমি দাগ দিয়ে রাখতে চাই, সেই ক্ষেত্রে এইভাবে মার্কিং করে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে ওই লেখাটার শুরুতে এবং শেষে মার্ক অর্থাৎ স্টার্ট, মানে মার্ক যে ট্যাগটা আছে ট্যাগটা স্টার্ট করতে হবে এবং শেষের দিকে এন্ডিং করতে হবে। এন্ডিং কিভাবে করতে হয়? যে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন স্ল্যাশ তোমার ক্লোজিং ট্যাগটা ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে যদি ধরুন আমি এইখানে মার্ক ট্যাগটা ব্যবহার করি, MARK মার্ক ব্যবহার করলাম, দেন দেখেন একটা জিনিস দেখাচ্ছি, আমি মার্ক ব্যবহার করলাম কিন্তু সে মার্কের যে শেষ প্রান্ত খুঁজে পাচ্ছে না, ভিদা কি করলো, সম্পূর্ণ প্যারাগ্রাফটায় সে মার্ক করে দিল, অর্থাৎ প্যারাগ্রাফ যেটা যতটুকু পর্যন্ত মার্ক করে দিল, কারণ প্যারাগ্রাফের শেষ আমাদের দেখিয়ে দিয়েছি, এই জন্য সে ওখানে বাধা পেয়ে থেমে গেছে। তাহলে আমি যদি এখানে এইটুক জায়গা মার্ক করে দিই অর্থাৎ ক্লোজ করে দিই, মার্কের এখন ক্লোজ ট্যাগ ব্যবহার করি, MARK, এখন দেখুন ম্যাজিক, সম্পূর্ণ লেখাটাই মার্ক হয়ে গেল, তাই না? এখন আমি যদি চাই যে না আমার এইটুকু যা প্রয়োজন, তাহলে পাবো না? অবশ্যই পাবো, কারণ এর এই সেন্টেন্সটার শুরুতে এবং শেষে মার্ক ট্যাগ ব্যবহার করব, তাহলে এটা মার্ক হয়ে যাবে। এখন আরেকটা বিষয় যে অনেক সময় দেখি যে কোনো একটা প্রাইস দেওয়া থাকে ওয়েবসাইটের মধ্যে, প্রাইস দেওয়ার পর এটা ডিলেট মানে কেটে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, ডিলেট ট্যাগ ব্যবহার করবো, অর্থাৎ DEL ডিলেট ট্যাগ। আমি যদি এখানে লিখি যে 200 টাকা, সরি 200 টাকা এখন বর্তমানে পাওয়া যাচ্ছে 90 টাকায়, তাই না? এখন দেখুন এই জায়গায় এই পয়েন্টে দেখুন, জুম করে দেখাচ্ছি, 100 টাকা কেটে গেল। অনেক ওয়েবসাইটে পাওয়া যায় না যে দেখা যাচ্ছে যে আমাদের প্রাইস যেটা দেওয়া আছে, প্রাইসটা আগে যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা কেটে দিয়ে নতুন একটা প্রাইস বসে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে এই ডিলেট ট্যাগ ব্যবহার করা হয়, DEL ডিলেট ট্যাগ। ডিলেট ট্যাগ বানান তো সবাই জানি, তাই না? সেই বানানটার একটা সংক্ষিপ্ত কয়েকটা বর্ণ লিখলেই হয়ে যাচ্ছে ডিলেট ট্যাগটা। এখন প্রশ্ন হলো যে আমি এখানে তো আলাদাভাবে লিখলাম, আমি কি পারবো না এইখান থেকে এই সেন্টেন্সটা কেটে দিতে? হ্যাঁ পারবো, কেন পারবো না? যেভাবে মার্কটা ইউজ করছি ঠিক ওইভাবেই আমি, দেখেন এই যে মার্কটা কোথায় শেষ হয়েছে, এইখানে এখানে শেষ হয়েছে, তাই না? আমি কি বলছি যে এই সেন্টেন্সটাকে এই আশ্চর্যবোধক শেষ চিহ্নটা পর্যন্ত আমি কেটে দেবো লেখাটাকে। তো কেটে দিতে গেলে কি করতে হবে? ডিলেট ট্যাগ ব্যবহার করব। ডিলেট ট্যাগটা স্টার্ট করলাম, দেন এন্ডিংটা কোথায় করব? এন্ডিংটা করব, একটা জিনিস আবার দেখাচ্ছে এই একই যে প্রবলেম দেখেন কেন, কারণ সে ক্লোজ ট্যাগ খুঁজে পায়নি, এই জন্য সে শেষ পর্যন্ত দৌড়াতেছে। এরপর যে আরো কিছু থাকতো, অর্থাৎ আরো যদি থাকতো এখানে কয়েকটা ওয়ার্ড, তাহলে সে কেটে ফেলতো। ধরুন আমি এইটাই কপি করে দিচ্ছি, দেখেন সে কাটতে এসে কেন কেটে দিচ্ছে, সে এখন শেষ ট্যাগ মানে সে কোথায় শেষ হবে এটা কিন্তু সে খুঁজে পায়নি, এই জন্য সে কেটে দিচ্ছে সমানে। আমি যেহেতু এইখানে এইটুক বাক্য কেটে দেবো, এইটুক বাক্য করে দেবো, সেই জন্য আমি এইখানে ক্লোজ করে দেবো, অর্থাৎ ডিলেট ট্যাগটাকে ক্লোজ করে দেবো, দিলাম। তাহলে দেখেন এইটুক বাক্য শুধু কেটে গেল। এটাও CSS দিয়ে করানো হয়, সো এখানে তেমন প্রপারলি ভাবে দেখানোর বিষয় আসে না, তারপরেও শিখে রাখার প্রয়োজন হয়, কারণ ওদের থেকে এদের পাওয়ার বেশি থাকে, এটা পরবর্তীতে দেখাবো। এখন আর কি বাকি আছে? হ্যাঁ, লিঙ্ক। আমার যদি কোনো কারণে প্রয়োজন হয় যে আমি যে চাই যে এই সম্পূর্ণটা, যেহেতু এত বড় লেটারকে লিঙ্ক করা হয় না, তারপর আমি চাই দিলাম আমি সম্পূর্ণ লেখাটাকে লিঙ্ক করব, হ্যাঁ যাবে, কেন যাবে না? এই সম্পূর্ণটা লেখার লিঙ্কের ভিতরে আমি ঢুকিয়ে দেব সম্পূর্ণ লেখাটাকে, যেমন আমি যদি লিখি যে www.facebook.com, এই যে ক্লোজ ট্যাগের সামনে সম্পূর্ণ লেখাটাকে ঢুকিয়ে দেব, বসিয়ে দেবো, এখানে দেখেন এইখানে বসিয়ে দিলাম, সম্পূর্ণ লেখাটাই এখন কি হলো, লিঙ্ক আপ হয়ে গেল। আমি যে এখন ক্লিক মারি,
দেখুন facebook.com, এখানে আমার কিছু ভুল হয়েছে অবশ্যই, 1 মিনিটে ভাই। হ্যাঁ, এখন চইলা আসবো, কারণ ভুল জিনিস দিলে তো আর ভুল ছাড়া তো ভালো কাজ করতে পারবে না, তাই না? এই রে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বাবা জীবন, তুমি এখন কাজ করো তো। দেখেন ফেসবুকে নিয়ে গেল, কত সুন্দর না? এখন দেখালো ওই যে আবার আগে কি শিখছিলাম যে আমি যদি এখানে থাকবো থাকবো প্লাস একটা নিউ ট্যাবে চলে যাব, সেক্ষেত্রে কি করতে হবে? হাইপার রেফের পরে রাইট অ্যাঙ্গেলের সামনে টার্গেট নামে একটা একটা সুন্দর করে ক্লাস নিতে হবে। এখানে দিতে হবে কি টার্গেট, জিইটি টার্গেট ইকুয়াল ডবল কোটেশন দেন আন্ডার ড্যাশ ব্ল্যাঙ্ক বিএলএ ব্ল্যাঙ্ক ট্যাগ ব্যবহার করব, তাহলে আমি এখানে যখন ক্লিক মারবো সে পরবর্তীতে চলে যাবে এবং আমি এই ট্যাবে তো থেকে গেলাম, তাই না? এটা মজার বিষয়। HTML এ তেমন কোনো কিছু নেই। এখানে HTML বা ওয়েবসাইট ডিজাইন করতে গিয়ে অনেক ভয় পাওয়ার কোনো বিষয় নেই। HTML যেমন এগুলোই মোটামুটি শেষের পর্যায়ে আছে। আর কিছু আছে যেটা টেবিল তৈরি করতে হবে, ইউএল এলআই, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এগুলো আছে। এই দুই আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এগুলো বলা যায়। আর কোনো তেমন কিছু নেই, ভয় পাওয়ার বিষয় নেই। আমি এই পর্বটি আবার ভালো করে দেখাচ্ছি। দ্বিতীয় পর্ব থেকে যাচ্ছি। দেন H1 সবচেয়ে বড়, H2 তার থেকে ছোট, হেডিং H3 এভাবে 6 পর্যন্ত একের পর এক ছোট হয়ে আসতেছে। H1 কয় ব্যবহার করব? শুধুমাত্র একবার ব্যবহার করব একটা ওয়েবসাইটের মধ্যে, তাহলে ভালো। হ্যাঁ, প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করতে পারবো, তবে H1 চেষ্টা করব না ব্যবহার করার জন্য। এই ট্যাগ ব্যবহার করা হচ্ছে কেন? লিঙ্ক আপ করার জন্য। এই ট্যাগকে বলা হয় অ্যাঙ্কার ট্যাগ। আর টার্গেট ব্ল্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে কেন? যাতে আমি যখন ক্লিক দেবো লিঙ্কের মধ্যে সে পরবর্তী স্টেপে চলে যাচ্ছে। আর ইএম অর্থাৎ ইম্পার সাইজ, অর্থাৎ এটা লেখাকে ইটালিক করার জন্য ইম্পার সাইজ ইএম ট্যাগ ব্যবহার করা হয়। এটা ডাবল ট্যাগ, এর মাঝখানে যাই লিখবো তাই শো হবে ইটালিক আকারে। ইএম এর পরিবর্তে আই ট্যাগ ব্যবহার করা যায়, তবে আই ট্যাগ ব্যবহার না করাই ভালো। আবার বোল্ড করার জন্য বি ট্যাগ। হ্যাঁ, একটা জিনিস দেখানো হয়নি, আমার কোনো কারণে যদি এখন বি প্রয়োজন হয়, আমি এটাকে সরিয়ে দিচ্ছি, লিঙ্ক আপ করেছি যাতে আমি বুঝতে পারি সহজে। আমরা এ এ লিঙ্ক আপটা সরিয়ে দিলাম। এখন এই যে শেষ প্রান্তটা ধরুন আমি একটা বোল্ড করব, তাহলে আমি এখানে একটা বি ট্যাগ নেব, তাই না? বোল্ড করার জন্য আমরা কি ব্যবহার করি? খেয়াল আছে তো? বোল্ড বি, বোল্ড হয়ে গেল, সে লাইন খুঁজে পায়নি, এজন্য বোল্ড হয়ে আসলো। এখানে ক্লোজ করে দেব বি ট্যাগ দিয়ে। এখন দেখেন সে বোল্ড হয়ে গেল। এই বোল্ডের আবার এত পাওয়ার যে প্যারাগ্রাফকে শেষ করতে করতে আবার পরবর্তী স্টেপেও চলে আসছে। এই জিনিসটা সাবধান রাখবে। অনেক সময় এটা ওয়েবসাইট তৈরি করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যায় যে আমি তো বোল্ড করছি এইটুক, পরবর্তী স্টেপ কেন বোল্ড হচ্ছে। খেয়াল রাখবেন যে যখন কোনো একটা জিনিসের শুরু থাকতে হবে এবং শেষ থাকতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তারপরে স্প্যান, স্প্যান, এই যে স্প্যান, এই স্প্যানটা হলো, দেখেন এই স্প্যান শব্দটা আমি ইউজ করবো এইটুক জায়গায়, এস পি এ এন, তাই না? এর কি পাওয়ার দেখেন, স্প্যান এখানে হারিয়ে যাবে, কোনো রূপ পরিবর্তন ঘটাবে না, কারণ এটা ইনলাইন এলিমেন্ট। কারণ এখানে যেটা এইখানে আর এইখানে ইনলাইন এলিমেন্ট সেই লাইনের মধ্যেই ঢুকে গেল। এই দেখেন কোথায় গেল, খুঁজে তো পাচ্ছি না। আচ্ছা, এক মিনিট দেখাচ্ছি, কুইক। আচ্ছা আচ্ছা, এখানে মার্কটা যখন ব্যবহার করবো দেন কোথায় আছে খুঁজে পাচ্ছি না, কারণ এই লাইনের মধ্যেই ঢুকে গেছে। শুরু শেষ যেখানে ভিতরে ঢুকে গিয়ে এই লেখাটা চলে এসেছে, আসার পর আবার দেখতেছে যে এটা ইনলাইন এলিমেন্ট, তার মানে এর দিগার এর পিছনেই আছে, তাই না? এখন দেখুন যে আসলে যে এর মধ্যে যে লেখাটা আছে এটা তোমার দেখাচ্ছি। মার্ক ট্যাগ, আমরা যদি মার্ক ট্যাগ ইউজ করি, এখানে মার্ক ট্যাগটা শেষ করে দিই, এম এ আর কে। এইবার দেখুন মজা। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখুন কোথায় লুকিয়েছিল সে, কত ভদ্র ছেলের মতো সে লাইনের ভিতরে ঢুকে গেছে। এটাই হলো ইনলাইনের এলিমেন্টের বৈশিষ্ট্য। তাহলে আশা করি ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।